গত পর্বে আপনারা দেখেছিলেন হরিদ্বার থেকে বেরিয়ে কিভাবে আমরা নীলকণ্ঠ মহাদেব মন্দিরে পৌঁছেছিলাম। নীলকণ্ঠ মহাদেবকে পুজো দিয়ে ও মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছিলাম বশিষ্ঠ মুনির আশ্রমের উদ্দেশ্যে। পাবলিক ট্রান্সপোর্টে চলে গেছিলাম বশিষ্ঠ মুনি ও তার স্ত্রী অরুন্ধতী মায়ের তপস্যা স্থলে। গঙ্গা বক্ষে এই তীর্থস্থানের অভিজ্ঞতা জানিয়েছি আপনাদের। মহাপূর্ণভূমি এই তপবন দর্শন করে গুল্লার বাসস্ট্যান্ড থেকে বাস ধরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি দেবপ্রয়াগে। এখানে এসে কেদারনাথ বদ্রীনাথ মন্দির কমিটির গেস্ট হাউসে উঠেছিলাম রাতে থাকার জন্য। আর কত সুন্দর জায়গায় এই গেস্ট হাউস রয়েছে সেটাও দেখিয়েছিলাম আপনাদের। আজ দেবপ্রয়াগে আমাদের দ্বিতীয় দিন। ইচ্ছে আছে এখানকার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। প্রথমে ছুটে যাব ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গম স্থলের কাছে। গতকাল দূর থেকে দেখেছি, আজ কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। গেস্ট হাউসের গেট থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম ঝুলা পুলের উদ্দেশ্যে, কারণ ভাগীরথী পেরিয়ে ওপারে পৌঁছানোর পরেই আমার স্বপ্ন পূরণ হবে। আমরা চলে এলাম সেই ঝুলা পুলের কাছে। তারপর ঝুলা ব্রিজ দিয়ে উঠে এগিয়ে চললাম ভাগীরথী নদী পার হওয়ার জন্য। নিচে বয়ে চলেছে ভাগীরথী নদী, কি তার গর্জন! আমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম ব্রিজের ওপর থেকে চারদিকের সৌন্দর্য দেখার জন্য। বেশ সুন্দর লাগছে, পাহাড়ের শোভা অপূর্ব। সবচেয়ে ভালো লাগছে ভাগীরথী নদীর মন পাগল করা জলরাশি। কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার এগিয়ে চললাম। এই ব্রিজের দুলুনিটা অনেকটাই বেশি। ব্রিজে খুব বেশি লোকজন নেই, তবুও বেশ দুলছে। যেতে যেতে দেখলাম, বাবা, লোকটা কি লম্বা দেখুন! ব্রিজ থেকে নেমে সরু একটা রাস্তা ধরে হেঁটে চললাম, যার দুধারে দোকানগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের পসরা সাজানো। ভালোই লাগছে সুন্দর এই শান্ত পরিবেশে হেঁটে যেতে। কিছু দূর আসার পর দেখলাম রাস্তা দিয়ে বেশ কিছু সিঁড়ি ওপর দিকে উঠে গেছে। এই সিঁড়ি পথ গেছে রঘুনাথজির মন্দিরে। তবে প্রথমে আমরা সিঁড়ির পাশ দিয়ে যে রাস্তাটা ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে সেই পথ ধরলাম, কারণ আমাদের ইচ্ছা আগে সঙ্গমের জল মাথায় ছিটিয়ে মনকে শান্ত করে তারপর রঘুনাথজির কাছে যাব। এই সিঁড়িগুলো পেরিয়ে চলে এলাম বেশ সুন্দর বাঁধানো একটা চাতালে। চাতালে দাঁড়িয়ে রেস্ট নিতে নিতে চারদিকটা চোখ বুলিয়ে নিলাম। অসাধারণ লাগছে। এখান থেকে দেখলাম এখনও অনেকগুলো সিঁড়ি পেরিয়ে নিচের দিকে যেতে হবে, তবেই সঙ্গমের কাছে যাওয়া যাবে। তাই একের পর এক সিঁড়ি দিয়ে নেমে চললাম। নিচের দিকে নামতেই দেখতে পেলাম বেশ কিছু ভক্ত চলে এসেছে সঙ্গম দর্শনে। সঙ্গমের জল মাথায় নেওয়ার জন্য আমরা এগিয়ে চললাম ধীরে ধীরে। চলে এসেছি সঙ্গমের জলের কাছে। অসাধারণ লাগছে এখানকার চারদিকের পরিবেশ। একদিক থেকে এসেছে ভাগীরথী নদীর জলধারা, অন্য দিক থেকে অলকানন্দা নদীর জলধারা এসে ঠিক এই মাঝখানটাতেই মিশে গিয়ে সঙ্গম তৈরি হয়েছে। এই দুটো নদীর মিলিত পবিত্র জলধারা গঙ্গা নামে বয়ে চলেছে সমতলের দিকে। তাই বলা হয় গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে এখান থেকে, অর্থাৎ দেবপ্রয়াগ থেকে। এই গঙ্গা নদীর দীর্ঘ পথ পেরিয়ে তারপর গঙ্গাসাগরে গিয়ে মিশেছে। এখানে নিরাপত্তার জন্য বাঁধানো জায়গায় রেলিং দিয়ে ঘেরা রয়েছে, যাতে সহজে কেউ জলে নেমে বিপদে না পড়ে। এত নিরাপত্তার সত্ত্বেও দেখলাম রেলিং টপকে জলে নামতে। নিয়ম ভেঙে সাহসিকতা দেখানোর লোক সব জায়গাতেই থাকে, এখানেও দেখতে পেলাম। তবে যাই হোক, চোখ যত দূরেই যাচ্ছে অপূর্ব সৌন্দর্য চারদিকে, চোখ ও মন জুড়িয়ে যাচ্ছে। তবে অবাক করার বিষয় হলো দুদিক থেকে দুটো নদী এসেছে, কিন্তু তাদের গতি প্রকৃতি একদম আলাদা। এই হলো ভাগীরথী,
যার জলস্রোতের শব্দ সর্বদা জানান দিয়ে চলেছে তার উপস্থিতি। বৃষ্টির জলধারা ছাড়াই স্রোতের কি তেজ! তবে বৃষ্টির জল পেলে এই ভাগীরথীর ভয়ঙ্কর রূপ কল্পনা করতে পারছেন নিশ্চয়ই। আর অন্য দিক থেকে দেখুন, অলকানন্দা নদীর জলধারা ধীর গতিতে বয়ে চলেছে। এতটুকু উচ্ছলতা নেই, শান্ত প্রকৃতির জলরাশি। তবে দুটো নদীর জলধারার রূপই সুন্দর। একসময় বেশ কিছুক্ষণ ধরে সিঁড়িতে বসে এখানকার সৌন্দর্য দেখতে থাকলাম, আর ভগবানকে ধন্যবাদ জানাতে থাকলাম এত সুন্দর স্থানে আমাকে নিয়ে আসার জন্য। কিছুদিন আগেও যা ছিল আমার কল্পনার অতীত, আজ রঘুনাথজির দয়ায় তা বাস্তব হয়েছে। বেশ কিছুক্ষণ এই সুন্দর পরিবেশে থাকার পর পবিত্র সঙ্গমের জল মাথায় ও শরীরে ছিটিয়ে দিলাম, আর কিছু জল বোতলবন্দি করলাম বাড়িতে আনার জন্য। এবারে সিঁড়ি গুনতে গুনতে ওপরের দিকে উঠতে লাগলাম। নামার সময় তো আর সিঁড়ি গোনার কথা মনেই ছিল না। তখন মনে হয়েছিল কতক্ষণে সঙ্গমের জল স্পর্শ করব। অনেক শান্ত মনে ওপরের দিকে উঠছি। আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো, তবে আরও অনেক কিছু দেখার বাকি থেকে গেছে যে, তাই ফেরার পথ ধরলাম। এবারে আপনাদেরকে ঘাটটা একটু ঘুরে দেখাই। ঘুরতে ঘুরতে দেখলাম একটা জায়গায় কিছু জামা কাপড় ফেলা রয়েছে। খারাপ লাগছে দেখে। কিছু মানুষের কি মানসিকতা, স্নান করে ভেজা কাপড় এখানেই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ফেলে রেখে গেছে। যাক, যার বিবেক তার কাছে, আমরা এগিয়ে চলুন। ঘাটের একদিকে এই যে ছোট ছোট বাঁধানো জায়গাগুলো দেখছেন, এখানে মৃত পূর্বপুরুষদের শ্রাদ্ধানুষ্ঠান বা ঘাট কাজ করা হয়। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম দেবপ্রয়াগের শ্মশানে। আমাদের যে 5টা প্রয়াগ আছে সব জায়গাতে একটা করে শ্মশান ঘাট রয়েছে। মনে করা হয় এই সকল শ্মশান ঘাটে কোনো মৃত ব্যক্তির শবদাহ করা হলে তার আত্মার মোক্ষ লাভ হয়। শ্মশান ঘাটটাও কত সুন্দর পরিষ্কার দেখেছেন, না জানলে বোঝাই যায় না যে এটা শ্মশান। ঘাটের সব কিছুই আপনাদেরকে ঘুরে দেখালাম। এবারে রঘুনাথজির মন্দিরে যাওয়া যাক। ফেরার পথে ভাগীরথী নদীর জলের উত্তাল স্রোতধারার শব্দে মনটা যেন কেমন আনমনা হয়ে উঠল। ফিরতে ইচ্ছে করছে না। চাতালে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেই জলস্রোতের দিকে। রঘুনাথজির মন্দিরে যাওয়া ও আসার পথ কিন্তু একটাই। চারদিক দেখতে দেখতে আমরা রঘুনাথজির মন্দিরে যাবার সিঁড়ির কাছে চলে এসেছি। চলুন সিঁড়ি বেয়ে ওপরের দিকে ওঠা যাক। বহু পুরনো এই মন্দির। মন্দিরে ওঠার সিঁড়ি দেখে বুঝতেই পারছেন বেশ খাড়া। একের পর এক সিঁড়ি ভেঙে ওপরের দিকে এগিয়ে চলেছি আমরা। শুনেছি অনেকগুলো সিঁড়ি আছে, তাই সিঁড়িগুলো প্রথম থেকেই গুনতে গুনতে উঠছি। দেখব মোট কতগুলো সিঁড়ি পেরালাম আজ। অবশেষে 103টে সিঁড়ি পেরিয়ে তবে আমরা চলে এলাম মূল মন্দিরের চত্বরে ঢোকার প্রবেশদ্বারে। মন্দিরে ঢুকেই প্রথমে ডান দিকেই রয়েছে ছোট্ট একটা মন্দির। এটা গরুদেবকে উৎসর্গ করা হয়েছে। সামান্য দূরেই একটা সুন্দর নাট মন্দির রয়েছে। এই নাট মন্দির আর 5টা নাট মন্দিরের মতন নয়, এর মাহাত্ম্য অপরিসীম। নাট মন্দিরের মধ্যে এই যে শিলাখণ্ডটি দেখতে পাচ্ছেন, এটি সেই ত্রেতা যুগ থেকে এই জায়গাতেই রয়েছে। শ্রী রামচন্দ্র রাবণকে হত্যা করে যে পাপ করেছিলেন, সেই পাপ থেকে মুক্তি পেতে হিমালয়ে এই দেবপ্রয়াগে এসেছিলেন তপস্যা করতে। মনে করা হয় শ্রী রামচন্দ্র এই স্থানে এই শিলাতে বসেই দীর্ঘ বছর তপস্যা করেন। তারপর তার আরাধ্য দেবতা শ্রী বিষ্ণুদেবকে সন্তুষ্ট করে পাপমোচন ঘটার পর তিনি আবার সংসারে ফিরে যান। আজও এই শিলাকে এখানে প্রতিদিন পুজো করা হয়। নাট মন্দিরের সামনেই রয়েছে রঘুনাথ মন্দির। সাদা রঙের মন্দিরটা আকারে খুব বড় নয়, দেখলেই বোঝা যায় বহু প্রাচীন এই মন্দির। পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানলাম 1200 বছরের পুরনো এই রঘুনাথ মন্দির। ধীরে ধীরে এগিয়ে চললাম গর্ভগৃহ দর্শন করব বলে। মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখলাম না, বেশ ছোট নয়, বড় জায়গায় ভেতরে। গর্ভমন্দিরের বেদিতে পূজিত হচ্ছেন শ্রী বিষ্ণুদেব। জানা যায় এখানে শ্রী বিষ্ণুদেবের সাজ পোশাক শ্রী রামচন্দ্রের মতন। আদিগুরু শঙ্করাচার্য এই মন্দির পুনরুদ্ধার করেন
এবং পুজো শুরু করেন, যা আজও পালন করা হচ্ছে। গর্ভগৃহে বিভিন্ন রঙের লাইটের ব্যবহার করা হয়েছে। প্রতি মুহূর্তেই রঙের পরিবর্তন হচ্ছে গর্ভগৃহে। কিছুক্ষণ গর্ভগৃহে থাকার পর আমরা বেরিয়ে পড়লাম। এখানকার এক পুরোহিত মহাশয়ের সাথে পরিচয় হলো এবং তারই সহায়তায় বাকি মন্দির চত্বরটি ঘুরে দেখলাম। বর্তমানে এই মন্দিরের দেখাশুনো ও পূজার্চনা ভার রয়েছে দক্ষিণের রাওয়াল সম্প্রদায়ের পুরোহিতদের ওপর। এবারে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এক প্রাচীন শিলার কাছে। পুরোহিত মশাই জানালেন এটা ব্রহ্মশিলা, 500 বছর ধরে এখানে রয়েছে। সরু গলিপথ দিয়ে যেতে যেতে কিছু মন্দির দেখতে পাবেন। আরও কিছুটা আসার পর এই যে শিলাটা দেখছেন, এটিও বহু প্রাচীন শিলা। প্রাচীনকালে সিঁড়ি না থাকার জন্য এইভাবেই নাকি ধাপে ধাপে শিলা কেটে পাহাড়ের ওপরের দিকে উঠে যাওয়ার জন্য পথ তৈরি করা হতো। তারপর আমরা এগিয়ে চললাম। বাঁ দিকে রয়েছে শিব মন্দির। ডান দিকে দেখতে পেলাম আদিগুরু শঙ্করাচার্যকে উৎসর্গিত করা মন্দির। মন্দির চত্বরে খুব বেশি ভক্ত সমাগম চোখে পড়ল না। পুরোহিত মশাইয়ের সহায়তায় মন্দির চত্বর খুব ভালোভাবে দেখলাম আর ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম। তবে এখানকার সঙ্গমের সন্ধ্যারতি দেখার ইচ্ছা রয়েছে আমাদের, তাই খুব সাবধানে মন্দির চত্বরটা ঘুরে দেখে সিঁড়ি পথে নিচের দিকে নেমে এলাম। এবারে আমরা যাব ভগীরথ শিলা দর্শন করতে। দেবপ্রয়াগ সঙ্গম সহ রঘুনাথ মন্দির দর্শন করে আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগবে আমাদের। চলুন আমরা প্রথমে এবারে যাব দেবপ্রয়াগ বাজারে। বাজারে এসে এখানকার হোটেলে খাওয়া দাওয়া সেরে নিলাম। এবারে আমরা হাঁটতে শুরু করলাম, কারণ এখান থেকে ভগীরথ শিলার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এই জায়গার মাহাত্ম্য হলো রাজা ভগীরথ যেখানে বসে তপস্যা করে গঙ্গা মাকে তুষ্ট করে মর্তে নিয়ে এসেছিলেন, সেই পরম তীর্থস্থানে। ওখানে যাবার কোনো যানবাহন পেলাম না। বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলাম। রাস্তার দুধারে দারুণ প্রাকৃতিক পরিবেশ। এবারে পথে আমরা একটা ব্রিজ পেলাম। এই ব্রিজ তেহরি গাড়োয়াল ও পাউরি গাড়োয়ালের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। আমরা এই ব্রিজের একটা ধার ধরে হাঁটতে শুরু করলাম। এই পথে প্রাকৃতিক সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এখানকার রামকুণ্ডে যাওয়ার সিঁড়ির কাছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম নিচে যেখানে শিলা রয়েছে সেখানে পৌঁছতে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে যেতে হবে, তাই ধাপে ধাপে এগিয়ে চললাম। নামার পথে দূরের দিকে চোখ যেতেই প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হলাম। অপরূপ শোভা দেখতে দেখতে নিচের দিকে নেমে চলেছি। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম এখানে একটা শিব মন্দির আছে। মন্দিরে ঢুকে প্রণাম জানিয়ে আবার নিচে যাওয়ার পথ ধরলাম। আরও অনেকগুলো সিঁড়ি পেরিয়ে চলে এলাম এমন এক জায়গায় যেখানে আসতেই মনটা খুশিতে ভরে উঠল। অসাধারণ এক অনুভূতি হচ্ছে আমার, কারণ এত গুরুত্বপূর্ণ এক তীর্থভূমি। পুরাণ মতে সগর রাজার 60,000 ছেলেকে কপিল মুনি ভস্ম করে দিলে তাদের আত্মার নরক যন্ত্রণা থেকে মুক্তির পথ হিসাবে কপিল মুনি বলেন, মা গঙ্গা যদি তার জলধারা ভস্ম হওয়ার স্থানে ধুয়ে দেন তবেই মৃত হওয়া ছেলেদের আত্মার মুক্তি ঘটবে। সগর রাজের নাতি রাজা ভগীরথ গঙ্গা মাকে মর্তে আনার দায়িত্ব নেন। রাজা ভগীরথ এই স্থানে পাথরের ওপরে বসে দীর্ঘ বছর গঙ্গা মায়ের তপস্যা করেন। একসময় গঙ্গা মা রাজা ভগীরথের কঠোর তপস্যায় তুষ্ট হন এবং মর্তে আসার প্রস্তাবে রাজি হন। এই গঙ্গার জল গঙ্গাসাগরে মিশে কপিল মুনির আশ্রমে প্রবেশ করলে সগর রাজের ছেলেদের আত্মার মুক্তি ঘটে। আমরা একটা জায়গায় বসে বেশ কিছুক্ষণ ধরে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে লাগলাম। তারপর ধীরে ধীরে এগিয়ে চললাম চারদিকটা ঘুরে দেখব বলে।
একটা জায়গায় এসে খেয়াল করলাম কিছু মানুষ একটা শিলার কাছে পুজো দিচ্ছে। কাছে এসে পুরোহিত মশাইয়ের কাছে জানলাম এই পাথরে শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ রয়েছে, তাই এখানে ভক্তরা ভক্তিভরে পুজো দেন। রামনবমীতে খুবই ভিড় হয় এখানে, অনেক ভক্তরা আসেন পুজো দিতে। এখানে সব জায়গাতে দেখলাম ছোট বড় অনেক পাথর রয়েছে। এবারে আমরা চলে এলাম ভগীরথ শিলার কাছে। স্থানীয়দের মতে এই হলো সেই ভগীরথ শিলা যেখানে রাজা ভগীরথ গঙ্গা মায়ের তপস্যা করেছিলেন। আজও ভক্তরা এই শিলাকে ভক্তিভরে পুজো করেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা প্রণাম জানালাম এই শিলাকে। তারপর চলে এলাম রামকুণ্ডের ঘাটে যাওয়ার পথে। আজ আমরা যে স্থানে এসেছি এই স্থানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রী রামচন্দ্র এখানে এসেছিলেন আর এই কুণ্ডের জলে তিনি স্নান করেছিলেন, তাই এই কুণ্ডের নাম হয়েছে রামকুণ্ড। কিছুটা দূর এসে ঘাটে যাওয়ার রাস্তায় এসে দেখলাম অনেকগুলো সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সিঁড়ি পথে ধীরে ধীরে এগিয়ে চললাম রামকুণ্ডের ঘাটে যাওয়ার জন্য। স্থানীয়দের সাথে গল্প করতে করতে জানলাম তাদের বিশ্বাস এই ঘাটেই শ্রী রামচন্দ্র দেবপ্রয়াগে তপস্যা করার আগে স্নান করেছিলেন। দেখলাম এখনও অনেকেই এই পুণ্য জলে স্নান করছেন। জলের কাছে এসে আমিও এই জল মাথায় নিলাম। কিছুক্ষণ ঘাটে থাকলাম, তারপর খেয়াল করলাম ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, তাই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে লাগলাম। ওপরের দিকে উঠে এসে একটা শর্টকাট পথ ধরলাম তাড়াতাড়ি ফিরে যাওয়ার জন্য। ভগীরথ শিলা দর্শন করতে গিয়ে অনেকটা সময় কাটিয়েছি। এবারে চললাম দেবপ্রয়াগের সঙ্গমের দিকে, কারণ বিকেল হয়ে গেছে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি দেখতে হবে। সঙ্গমের কাছে বিকেল 5টার মধ্যে পৌঁছে গেলাম। তখন দেখতে পেলাম মাছেদের খাবার দেওয়া হচ্ছে। খাবার তৈরি করে সকলেই জলে ফেলছে আর ঝাঁকে ঝাঁকে মাছ এসে সেই খাবার খাচ্ছে। আপনিও নিশ্চয়ই আমার মতো অবাক হচ্ছেন এটা ভেবে, এত খরস্রোতা নদীতে এত মাছ এলো কীভাবে। সবটাই বলা যায় ভগবানের লীলা খেলা। ঠিক 6:30টায় আরতি শুরু হলো। একজন পুরোহিত মশাই আরতি করে চলেছেন, পেছনে ভক্তরা গঙ্গা মায়ের বন্দনা করছেন। এখানে হরিদ্বার ঋষিকেশের মতো জাঁকজমকপূর্ণ আরতি অনুষ্ঠান নয়। উপচে পড়া ভক্তের দলও চোখে পড়বে না, কিন্তু এখানে দাঁড়িয়ে খুবই ভালো লাগছিল আমার। অদ্ভুত এক শান্তি অনুভব করছিলাম। এখানেই গঙ্গা মায়ের উৎসস্থল। সেই উৎসস্থলে সন্ধ্যারতিতে থাকতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করতে লাগলাম। বেশ কিছুক্ষণ ধরে চলল আরতি অনুষ্ঠান। আড়ম্বরহীন এই সন্ধ্যারতিতে জৌলুস না থাকতে পারে, আছে নিষ্ঠা, আছে আন্তরিকতা ভক্তদের। বেশ কিছুক্ষণ ধরে চলল আরতি অনুষ্ঠান। নিয়ম মেনে আরতি অনুষ্ঠান শেষে আমরা সকলেই প্রদীপের তাপ নিলাম ও প্রসাদ গ্রহণ করলাম। আরতি শেষ হলে এক জায়গায় ভজন গান শুরু হলো। কিছুক্ষণ সেই ভজন গানে অংশ নিলাম। আরতি শেষ হয়ে গেলেও বেশ কিছুক্ষণ থাকলাম সঙ্গমের কাছে। আজ সারা দিনে আমাদের তীর্থভ্রমণের ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাদেরকে মতামত জানালে খুশি হব। আজ আর কোথাও নয়, এখান থেকে এবার আমরা ফিরে যাব আমাদের আস্থানায়। আগামী পর্বে দেখা হবে আরও এক সুন্দর বিখ্যাত তীর্থভ্রমণে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।